হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর মাইনর থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন 2 নম্বরের আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি গুরুত্বপূর্ণ হিসাবেই রাখছি, সাজেশান এই কথা বলবো না। কারণ হচ্ছে দেখো, আমি আমার যা মনে হয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়েছি, এগুলোর থেকে আশা করছি আসবে। তো তোমরা এগুলো করে রেখো। 1 নম্বর দেখো, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনকে কোথা থেকে আবিষ্কৃত করেন? বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন বিদ্যুৎবল্লভ বসন্তরঞ্জন রায় বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের এক গোশালা থেকে আবিষ্কার করেন। 2 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত। 3 নম্বর দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন সময় রচিত হয়েছিল? পণ্ডিতেরা অনুমান করেন চৈতন্য পূর্ববর্তী কালে চতুর্দশ বা পঞ্চদশ শতকের কোনো এক সময় রচিত হয়েছিল। 4 নম্বর দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পুঁথিটি কবে আবিষ্কৃত হয়? 1909 খ্রিস্টাব্দে। 5, মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। তারপর দেখো, অনুবাদ সাহিত্য কাকে বলে? অনুবাদ সাহিত্য বলতে বোঝায় মূল ভাষা থেকে অন্য কোনো ভাষায় অনুদিত সাহিত্যকে, একটি ভাষার সাহিত্যিক রচনাকে অন্য ভাষায় অনুবাদ করা হলে সেটিকে অনুবাদ সাহিত্য বলে। তারপর বৈষ্ণব পদাবলী কোন ভাষায় লেখা? বৈষ্ণব পদাবলী ব্রজবলী ভাষায় লেখা। এখানে তোমরা আরও একটা প্রশ্ন করে রাখতে পারো, ব্রজবলী ভাষার 2টি বৈশিষ্ট্য লেখো। বিদ্যাপতি কোথাকার অধিবাসী ছিলেন? বিদ্যাপতি মিথিলার অধিবাসী ছিলেন। বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বলা হয় কেন? বিদ্যাপতি মিথিলা ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান করেছিলেন বলে তিনি মৈথিল কোকিল নামে পরিচিত। এরপর দেখো, এখানে আসছি 10 নম্বর কোশ্চেন, অভিনব জয়দেব কাকে বলে এবং কেন বলা হয়? বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়। বিদ্যাপতি গীতগোবিন্দ থেকে ঋণ করেছিলেন এবং জয়দেবের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন, তাই তিনি অভিনব জয়দেব। বিদ্যাপতি রাজা শিব সিংহের কাছ থেকে এই উপাধি পান। ব্রজবলী ভাষা কাকে বলে? ব্রজবলী ভাষা হল অবহট্ট ভাষা থেকে সৃষ্ট একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা, যার মধ্যে মিশ্রণ ঘটেছে মৈথিল, বাংলা, সম্ভবত হিন্দি। 12 নম্বর দেখো, বিদ্যাপতি কোন সময়ের কবি? প্রাক চৈতন্য যুগের কবি। 13 নম্বর দেখো, বিদ্যাপতির ভাব শিষ্য কাকে বলে? গোবিন্দ দাসকে। 14 নম্বর, গোবিন্দ দাসের উপাধি কী ছিল? কবিরাজ। 15 নম্বর, গোবিন্দ দাস কোন যুগ পর্বের কবি ছিলেন? চৈতন্যোত্তর যুগের কবি। তারপর 16 নম্বর দেখো, পদাবলী শব্দের অর্থ কী? পদ শব্দের অর্থ হচ্ছে গান, আর অবলী শব্দের অর্থ হলো সমষ্টি। কয়েকজন বৈষ্ণব পদাবলীর রচয়িতার নাম লেখো। বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস। চণ্ডীদাস সমস্যা কি? চণ্ডীদাস সমস্যা আমি বলেছিলাম, এটা একটা বড় কোশ্চেনও দিয়েছিলাম এবং এর থেকে একটা শর্ট কোশ্চেন হবে বলেছিলাম। চণ্ডীদাস সমস্যা বলতে বাংলা সাহিত্যে চৈতন্য আস্বাদিত পদগুলিতে আমরা বেশ কয়েকজন চণ্ডীদাসের উল্লেখ পাই, যেখান থেকে এই চণ্ডীদাস সমস্যার সৃষ্টি হয়েছে। মানে এখানে অনেকগুলো চণ্ডীদাসের কথা আমরা উল্লেখ পাই, যার জন্য আসল চণ্ডীদাসকে সেটা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে চণ্ডীদাস সমস্যা। এরপর আমরা আসছি দেখো, এখানে 19 নম্বর প্রশ্ন, কাকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়? জ্ঞানদাসকে। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কাব্যটির নাম কি? অভয়ামঙ্গল, চণ্ডীমঙ্গল, দুটোই আছে। মঙ্গল কাব্যের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাব্য কোনটি? মনসা মঙ্গল। মঙ্গল কাব্যের মধ্যে শ্রেষ্ঠ কাব্য কোনটি? চণ্ডীমঙ্গল। অন্নদা মঙ্গল কাব্যটি কার রচনা? রায়গুণাকর ভারতচন্দ্রের রচনা। ভারতচন্দ্র কোন শতকের কবি? 18 শতকের কবি। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদের পুঁথিটি কোথা থেকে আবিষ্কৃত হয়? পুঁথিটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবার থেকে। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? সন্ধ্যা ভাষার অর্থ হলো আলো আধারী ভাষা, অর্থাৎ কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না, তাই চর্যার ভাষা সকলের বোধগম্য নয়, তাই চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়। চর্যাপদগুলি কোন সময়ে লেখা হয়েছিল? চর্যাপদের 2জন কবির নাম লেখো। চর্যাপদের রচনাকাল প্রাচীন যুগের শেষ পর্যায়ে খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। 2জন কবি হলেন কৃষ্ণপদাচার্য এবং কাহুপা ও ভূসুকপা।
তারপর দেখো এখানে 31 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম কি? রামায়ণ পাঁচালী। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কি? কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস কোন যুগের কবি ছিলেন? আদি মধ্যযুগের কবি, এবং তিনি চৈতন্য পূর্বে বর্তমান ছিলেন। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। কবি কৃত্তিবাস কোন যুগের কবি? পঞ্চদশ শতকের কবি। সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যের নাম? চৈতন্য চরণামৃত। এটি কৃষ্ণদাস কবিরাজের লেখা। শিবায়ন কি ধরনের কাব্য? শিবায়ন কাব্য মধ্যযুগে রচিত বাংলা আখ্যান কাব্যের একটি ধারা। মঙ্গল কাব্যের আদলে এই কাব্যের ধারার উদ্ভব ঘটে। এই কাব্যের শ্রেষ্ঠ কবি কে? এই কাব্যের শ্রেষ্ঠ কবি হল রামেশ্বর ভট্টাচার্য। দৌলত কাজী কোন শতকের কবি? সপ্তদশ শতকের কবি। তার শ্রেষ্ঠ কাব্যের নাম লেখো। তার শ্রেষ্ঠ কাব্যগুলি হল লোর চন্দ্রাণী আর হচ্ছে সতী ময়নামতি। সৈয়দ আলাওল কে ছিলেন? তার শ্রেষ্ঠ কাব্য কি? আরাকান রাজসভার শ্রেষ্ঠ মুসলিম কবি। তার শ্রেষ্ঠ কাব্য হচ্ছে পদ্মাবতী। দেখো এখানে সালটাও দেয়া আছে। শাক্ত পদাবলীর রচনাকারের নাম লেখো। রামপ্রসাদ সেন। আচ্ছা, নাথ সাহিত্যকারের দুজন কবির নাম, এটা আমার এখানে দেওয়া হয়নি, আচ্ছা এখানে দিয়েছি দেখো। নাথ সাহিত্যকারের কয়েকটি ধারা কি কি আগে দেখে নাও। গোরক্ষ বিজয় বা মিন চেতন, আর একটা হচ্ছে তোমার ময়নামতির নাম, বা এটা হচ্ছে তোমার গোপীচন্দ্রের গান। তারপর আর হচ্ছে নাথ সাহিত্য কি? বাংলা সাহিত্যের মধ্যযুগের শিব উপাসক ও শ্রেণীর উপযোগী সম্প্রদায়ের ধর্ম নাথ ধর্ম। সেই ধর্মের কাহিনী অবলম্বনে রচিত কাব্যের নাম হচ্ছে নাথ সাহিত্য। নাথ সাহিত্যের কয়েকজন কবির নাম লেখো। এক হচ্ছে শ্যামদাস সেনের মিনচেতন, দুই হচ্ছে ভীমসেনের গোরক্ষ বিজয়, আর হচ্ছে তোমার শেখ ফয়জুল্লাহর হচ্ছে গোরক্ষ বিজয়। দেখো এখানে হচ্ছে তোমার শাক্ত পদাবলীর অপর নাম কি? শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে মালসি। আচ্ছা, এটা শাক্ত পদাবলীর অপর নাম হচ্ছে মালসি, আর শাক্ত পদাবলীর যে শ্রেষ্ঠ পদকর্তা দুজন সেইটা হচ্ছে তোমার দেখো রামপ্রসাদ সেন দিয়েছে এখানে। রামপ্রসাদ সেন কার দ্বারা পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? মহারাজ কৃষ্ণচন্দ্রের। আচ্ছা, একটু আগে আমি যে বললাম নাথ সাহিত্যের দুজন কবির নাম, এখানে এটা দেওয়া হয়েছে। রামপ্রসাদ সেন কার দ্বারা পৃষ্ঠপোষকতা লাভ করেন? মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বারা। রামপ্রসাদ সেন কি উপাধি লাভ করেন? কবিরঞ্জন উপাধি লাভ করেন। শাক্ত পদাবলীর আর একজন জনপ্রিয় কবির নাম হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য। তো এই প্রশ্নগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সমস্ত বিষয় থেকে, তাই আমি এগুলো দিয়ে দিলাম। আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। এছাড়া মেজর এবং মাইনরের সাজেশন কিন্তু আমার দেওয়া আছে। দেখো এত প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব নয়। আমি যে সাজেশানগুলো দিয়েছি নিশ্চয়ই তোমাদের কাছে কোনো না কোনো বই আছে, সেখান থেকে তোমরা ওই সাজেশানের কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করো, তাহলেই হবে। আর আমি যতটুকু সম্ভব ততটুকুই দেওয়ার চেষ্টা করছি। আর যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও, এবং ভালো লাগলে লাইক করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।